ধানসেড়ে ইউটিউব চ্যানেল থেকে আমি নাসির আহমেদ কাবুল আপনাদের স্বাগত জানাই। আজকের আমরা একটু অন্য ধরনের গল্প শুনব। এতদিন শুনেছি আমরা সিরিয়াস কিছু গল্প, প্রেম, ভালোবাসা, এসব। আজকের গল্পটা ওরকম নয়, তবে মজার গল্প, একটু অ্যাডভেঞ্চার জাতীয় গল্প, একটু অন্য ধরনের শিহরিত হওয়ার গল্প। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি শিবরাম চক্রবর্তী বা এই ধরনের লেখকের গল্প পড়তে যাচ্ছি। হ্যাঁ, ঠিক, আমি আপনাদেরকে শোনাবো আজকের শিবরাম চক্রবর্তীর গল্প নরখাদকের কবলে। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। শিরোনাম দেখেই বুঝতে পারছো এটা ভীষণ অ্যাডভেঞ্চারের গল্প। যথার্থই তাই, সত্যি ভারী রোমাঞ্চকর ঘটনা। নিতান্তই একবার আমি এক ভয়ঙ্কর নরখাদকের পাল্লায় পড়েছিলাম। আফ্রিকার জঙ্গলে কি কোনো অজ্ঞাত উপদ্বীপের উপকূলে নয়, এই বাংলাদেশের বুকেই একদিন ট্রেনে যেতে যেতে সেই অভাবনীয় সাক্ষাতের কথা স্মরণ করলে এখনো আমার হৃদকম্প হয়। বছর 8 আগের কথা, সবে ম্যাট্রিক পাশ করেছি, মামার বাড়ি যাচ্ছি বেড়াতে। রানাঘাট পর্যন্ত যাব, তাই ফুর্তি করে যাবার মতলবে বাবার কাছে যা টাকা পেলাম তাই দিয়ে একখানা সেকেন্ড ক্লাসের টিকিট কিনে ফেললাম। বহুকাল থেকেই লোভ ছিল ফার্স্ট সেকেন্ড ক্লাসে চাপবার। এতদিনে তার সুযোগটা পাওয়া গেল। লোভে পাপে মৃত্যু, কথাটা প্রায় ভুলেই গেছিলাম। ভুলে ভালোই করেছিলাম বোধ করি, নইলে এই অদ্ভুত কাহিনী শোনার সুযোগ পেতে না তোমরা। সমস্ত কামরাটায় একা আমি। ভাবলাম আর কেউ আসবে না, তাহলে বেশ আরামে যাওয়া যাবে একলাই পথটুকু। কিন্তু গাড়ি ছাড়বার পূর্ব মুহূর্তেই একজন বৃদ্ধ ভদ্রলোক এসে উঠলেন। এক মাথা পাকা চুলই তার বার্ধক্যের একমাত্র প্রমাণ। তা না হলে শরীরের বাঁধনেই চলাফেরার উদ্যম, বেশ বাঁশের ফিটফাট কায়দার থেকে ঠিক তার বয়স কত অনুমান করা কঠিন। গাড়িতে আমরা দুজন, বয়সের পার্থক্য সত্ত্বেও অল্পক্ষণেই আমাদের আলাপ জমে উঠল। ভদ্রলোক বেশ মিশুক। প্রথম কথা পারলেন তিনি। এ কথায় সে কথায় আমরা দমদম এসে পৌঁছলাম। হঠাৎ একটা তারস্বর আমাদের কানে এলো, অজিত, এই অজিত, নেমে পড় চট করে, গাড়ি ছেড়ে দিল যে। সহসা ভদ্রলোকের সারা মুখ চোখ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে তড়িৎ দৃষ্টিতে সমস্ত প্ল্যাটফর্মটা একবার তিনি দেখে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, সে অজিতের কাছ দিয়েও যায় না। কিছু বুঝতে না পেরে আমি বিস্ময়ে হতবাক হয়েছিলাম। ভদ্রলোক বললেন, অজিত নামটা শুনে একটা পুরনো কথা মনে পড়ে গেল আমার। কিন্তু না, এই অজিত সেই অজিতের করে আঙুলের যোগ্য নয়। এমনি খাসা ছিল সে অজিত। অমন মিষ্টি মানুষ আমি জীবনে দেখিনি। শুনবে তুমি তার কথা? আমি ঘাড় নাড়তে নাড়তে বললাম, গল্পের মাঝপথে বাধা দিও না কিন্তু। গল্প বলছি বটে, কিন্তু এর প্রত্যেকটা বর্ণ সত্য, শোনো তবে। জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিয়ে তিনি শুরু করলেন। বছর 50 কি তার বেশি হবে। তখন উত্তর বর্মায় যাওয়া খুব বিপদের ছিল। চারিধারে জঙ্গল আর জঙ্গল। জঙ্গল কেটে তখন সবে নতুন রেল লাইন খুলেছে সেই অঞ্চলে। অনেকখানি জায়গা জুড়ে মাঝে মাঝে যেন ধ্বংস যেতে না
যেত যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত একেবারে। তার উপরে পাহাড়ে ঝড়, অরণ্য দাবানল হলে তো কথাই ছিল না। রেঙ্গুন থেকে সাহায্য এসে পৌঁছতে লাগতো অনেক দিন। এর মধ্যে যাত্রীদের যে কি দুরবস্থা হতো তা কেবল কল্পনাই করা যেতে পারে। তখনকার উত্তর বর্মা ছিল এখনকার চেয়ে বেশি ঠান্ডা। রীতিমতো বরফ পড়ত, সময়ে সময়ে চারিধারে সাদা বরফের স্তূপ জমে যেত। এখন তো মগের মুল্লুকের প্রকৃতি অনেক নম্র হয়ে এসেছে, তার ব্যবহারও এখন ঢের ভদ্র। সেই সময়কার ব্রহ্মদেশের মেজাজ ভাবলে শরীর শিউরে ওঠে। সেই সময় একবার এক ভয়ানক বিপাকে আমি পড়েছিলাম, আমি এবং আরো 18 জন। আমরা উত্তর বর্মায় যাচ্ছিলাম। আমরা 19 জনই ছিলাম সমস্ত গাড়ির যাত্রী। 19 জনই বাঙালি। প্রথম রেল লাইন খুলেছিল, কিন্তু দুর্ঘটনার ভয়ে সেখানকার অধিবাসীরা কেউ রেলগাড়ি চাপত না। ভয় ভাঙাবার জন্যে রেল কোম্পানি প্রথম প্রথম বিনা টিকিটে গাড়ি চাপবার লোভ দেখাতেন। বিনে পয়সার লোভে নয়, অ্যাডভেঞ্চারের লোভে রেঙ্গুনের 19 জন বাঙালি আমরা তো বেরিয়ে পড়লাম। সহযাত্রী মোটে এই কজন, কাজেই আমাদের পরস্পরের মধ্যে আলাপ পরিচয় হতে দেরি হলো না। কোনোখানে যে সেই ভয়াবহ পাহাড়ের ঝড় নামলো আমার ঠিক মনে পড়ে না এখন, তবে রেলপথের প্রায় প্রান্ত সীমায় এসে পড়েছি। ওহ, সে কি ঝড়! সেই দুর্দান্ত ঝড় ঠেলে একটু একটু করে এগুচ্ছিল আমাদের গাড়ি, অবশেষে একেবারেই থেমে গেল। সামনের রেল লাইন ছোট বড় পাথরের টুকরোয় ছেয়ে গেছে। সেই সব চাঙর না সরিয়ে গাড়ি চালানোই অসম্ভব। অতএব পিছনো সারা উপায় ছিল না। অনেকক্ষণ ধরে 1 মাইল আমরা পিছলাম। এত আস্তে গাড়ি চলছিল আর থামছিল যে মানুষ হেঁটে গেলে তার চেয়ে বেশি যায়। কিন্তু পিছিয়ে কি রেহাই আছে? একটু পরেই জানা গেল যে পেছনে অনেকখানি জায়গা জুড়ে ধস নেমেছে। ঘন্টা খানেক আগে যে রেলপথ কাঁপিয়ে আমাদের গাড়ি ছুটেছে, এখন কোথাও তার চিহ্নই নেই। অতএব আবার এগুতে হলো। যেখানে যেখানে পাথরের টুকরো জমেছে আমরা সব নেমে লাইন পরিষ্কার করব ঠিক হলো। তাছাড়া আর কি উপায় বলো? কিন্তু সেদিকেও ছিল অদৃষ্টের পরিহাস। কিছু দূর এগিয়েই ঝড়ের প্রবল ঝাপটায় ট্রেন ডিরেলড হয়ে গেল। লাইন থেকে পাথর তোলা আরেক কথা, 5-10 জন মিলে অনেক ধরাধরি করলে 1-8টা পাথরের চাঙড় যে না সরানো যায় তা নয়, কিন্তু সবাই মিলে বহু ধস্তাধস্তি করলেও গাড়িকে লাইনে তোলা দূরে থাক, 1 ইঞ্চিও নড়ানো যায় না। এমনকি আমরা 19 জন মিলেও যদি কোমর বেঁধে লাগি, তাহলেও তার একটা কামরাও লাইনে তুলতে পারবো কিনা সন্দেহ। তারপরে ওই লম্বা চওড়া ইঞ্জিন, ওকে তুলতে হলেই তো চক্ষু স্থির। ওটা কত মন হবে কে জানে। আমরা ইঞ্জিনের দিকে একবার দিকপাত করে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। পেছনের অবস্থা তো দেখেই আসা গেল। সামনেও যদি তাই ঘটে তাহলেই তো চক্ষু স্থির। কেননা যেদিক থেকেই হোক রেলপথ তৈরি করে সাহায্য এসে পৌঁছতে কদিন লাগবে কে জানে। চারিধারে শুধু পাহাড় আর জঙ্গল। 100 মাইলের ভেতরে মানুষের বাসভূমি আছে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমাদের সঙ্গের যা খাবার দাবার তা তো এক নিঃশ্বাসেই নিঃশেষ হয়ে যাবে। তারপর যদি আরো 2 দিন এইভাবে থাকতে হয়, আরো 2 সপ্তাহ কিংবা আরো 2 মাস,
ভাবতেও বুকের রক্ত জমে যায়। পরের কথা তো পরে, এখন কি করে রক্ষা পাই? যে প্রলয় গাড়ি সমেত উড়িয়ে না নিয়ে যায় তো বাঁচি। মাঝে মাঝে যা এক একটা ঝাপটা দিচ্ছিল, উড়িয়ে না নিক, গাড়িকে কাত কিংবা চিৎপাত করার পক্ষে তাই যথেষ্ট। নিজের রুচি মতো দুর্গা নাম, রাম নাম কিংবা ত্রৈলঙ্গ স্বামীর নাম জপতে শুরু করলাম আমরা। সে রাত তো কাটল কোনো রকমে। ঝড়ও থেমে গেল ভোরের দিকটায়, কিন্তু ভোর হবার সঙ্গে সঙ্গে খিদেও জোর হয়ে উঠল। বর্মার হাওয়ায় খুব খিদে হয় শুনেছিলাম, প্রথম দিনেই সেটা টের পাওয়া গেল। খিদে বিশেষ অপরাধ ছিল না যে হাওয়াটা কাল আমাদের উপর দিয়ে গেছে, কিন্তু না, কারো টিফিন ক্যারিয়ারে কিচ্ছু নেই। যার যা ছিল কাল রাতেই চেটে পুটে সাবার করেছে। কেবল অ্যালুমিনিয়াম প্লেটগুলো পড়ে রয়েছে। আমাদের উদরের মতো শোচনীয় অবস্থা, একদম ফাঁকা। সমস্ত দিন যে কি অস্বস্তিতে কাটলো কি বলবো। রাত্রে কষ্টকল্পিত নিদ্রার মধ্যে তবু কিছু শান্তির সন্ধান পাওয়া গেল। বড় বড় ভোজের স্বপ্ন দেখলাম। দ্বিতীয় দিন যা অবস্থা দাঁড়ালো তার কহতব্য নয়। সমস্ত সময় গল্প গুজব করে, বাজে বকে, উচ্চাঙ্গের গবেষণার ভান করে খিদের তাড়নাটা ভুলে থাকবার চেষ্টা করলাম। গোফে চারা দিয়ে খিদের চারাটা দমিয়ে দিতে চাইলাম। তারপরে এলো তৃতীয় দিন। সেদিন আর কথা বলারই উৎসাহ নেই কারো। রেলগাড়ির চারদিকে ঘুরে আনাচ কানাচ লক্ষ্য করে অসম্ভব আহার্যের অস্তিত্ব পরিকল্পনায় সেদিনটা কাটল। চতুর্থ দিন আমাদের নড়াচড়া স্পৃহা পর্যন্ত লোপ পেল। সবাই এক এক কোণে বসে দারুণভাবে মাথা ঘামাতে লাগলাম। তারপর পঞ্চম দিন, না, এবার প্রকাশ করতেই হবে কথাটা, আর চেপে রাখা চলে না। কাল সকাল থেকেই কথাটা আমাদের মনে উকি মারছিল। বিকেল নাগাদ কারেম হয়ে বসেছিল। এখন প্রত্যেকের জিভের গোড়ায় এসে অপেক্ষা করছে সেই মারাত্মক কথাটা। বোমার মতো এই ফাটল বলে বিবর্ণ রোগা বিশ্রী বিশ্বনাথ বাবু উঠে দাঁড়ালেন। বক্তৃতার কায়দায় শুরু করলেন, সমবেত ভদ্র মহোদয়গণ, কি কথা যে আসছে আমরা সকলেই তা অনুমান করতে পারলাম। 19 জোড়া চোখের ক্ষুধিত দৃষ্টি এক মুহূর্তে যেন বদলে গেল। অপূর্ব সম্ভাবনার প্রত্যাশায় সবাই উদ্গ্রীব হয়ে নড়ে চড়ে বসলাম। বিশ্বনাথ বাবু বললেন, ভদ্র মহোদয়গণ, আর বিলম্ব করা চলে না। অহেতুক লজ্জা, সংকোচ বা সৌজন্যের অবকাশ নেই। সময় খুব সংক্ষিপ্ত। আমাদের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি আজ বাকি সকলের খাদ্য যোগাবেন। এখনই আমাদের তা স্থির করতে হবে। শৈলেশ বাবু উঠে বললেন, আমি ভোলানাথ বাবুকে মনোনীত করলাম। ভোলানাথ বাবু বললেন, কিন্তু আমার পছন্দ অমৃত বাবুকেই। অমৃত বাবু উঠলেন। অপ্রত্যাশিত সৌভাগ্যে তিনি লজ্জিত। কি মর্মাহত বোঝা গেল না। নিজের সুস্পষ্ট দেহকে আজ সবচেয়ে বড় শত্রু বলে তার বিবেচনা হলো। আমতা আমতা করে তিনি বললেন, বিশ্বনাথ বাবু আমাদের মধ্যে প্রবীণ এবং শ্রদ্ধেয়। তাছাড়া তিনি একজন বড় বক্তাও বটে। আমার মতে প্রাথমিক সম্মানটা তাকেই দেওয়া উচিত। অতএব তার সপক্ষে আমি নিজের মনোনয়ন প্রত্যাহার করছি। কমল দত্ত বললেন, যদি কারোর আপত্তি না থাকে তাহলে অমৃত বাবুর অভিলাষ গ্রাহ্য করা হবে। সুধাংশু বাবু আপত্তি করাতে অমৃত বাবুর পদত্যাগ অগ্রাহ্য হল।
এই একই কারণে ভোলানাথ বাবুর রেজিগনেশনও গৃহীত হলো না। শঙ্কর বাবু বললেন, ভোলানাথ বাবু এবং অমৃত বাবু, এদের মধ্যে কার আবেদন গ্রাহ্য করা হবে, অতঃপর ভোটের দ্বারা তা স্থির করা যাক। আমি এই সুযোগ গ্রহণ করলাম। ভোটাভুটির ব্যাপারে একজন চেয়ারম্যান দরকার, নইলে ভোট গুনবে কে? অতএব আমি নিজেকে চেয়ারম্যান মনোনীত করলাম। ওদের মধ্যে আমি ছিলাম দূরদর্শী। সাহায্য এসে না পৌঁছানোর তক নিত্যকার ভোটায়নের জন্য চেয়ারম্যানকেই কষ্ট করে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। এটা আমি সূত্রপাতেই বুঝতে পেরেছিলাম। অমৃতবাবুর দিকেই সকলের দৃষ্টি নিবদ্ধ থাকাতে আমি সকলের বিনা অসম্মতিক্রমে নির্বাচিত হয়ে গেলাম। অতঃপর প্রভাসবাবু উঠে বললেন, আজকের দুপুরবেলার জন্যে দুজনের কাকে বেছে নেওয়া হবে সেটা এবার সভাপতি মশাই ব্যালটের দ্বারা স্থির করুন। নাদুবাবু বললেন, আমার মতে ভোলানাথ বাবু নির্বাচনের গৌরব লাভের অযোগ্য। যদিও তিনি কচি এবং কাঁচা, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত রোগা ও শিরিঙ্গে। অমৃতবাবুর পরিধিকে অন্তত এই দুঃসময় আমরা অবজ্ঞা করতে পারি না। শৈলেশ বাবু বললেন, অমৃতবাবুর মধ্যে কি আছে? কেবল মোটা হাড় আর ছিবড়ে। তাছাড়া পাকা মাংস আমার অপছন্দ, অত চর্বিও আমার ধাতে সয় না। সেই তুলনায় ভোলানাথ বাবু হচ্ছেন ভালুকের কাছে পাঠা। ভালুকের ওজন বেশি হতে পারে, কিন্তু ভোজনের বেলায় পাঠাতেই আমাদের রুচি। নাদুবাবু বাধা দিয়ে বললেন, অমৃতবাবুর রীতিমতো মানহানি হয়েছে। তাকে ভালুক বলা হয়েছে। অমৃতবাবুর ভয়ানক রেগে যাওয়া উচিত আর প্রতিবাদ করা উচিত। অমৃতবাবু বললেন, শৈলেশ বাবু ঠিকই বলেছেন। এত বড় খাঁটি কথা কেউ বলেনি আমার সম্বন্ধে। আমি যথার্থই একটা ভালুক। অমৃতবাবুর মতো কূট তার্কিক যে এত সহজে পরের সিদ্ধান্ত মেনে নেবেন আশা করতে পারি না। বুঝতে পারলাম তার আত্মগ্লানির মূলে রয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যাক, ব্যালট নেওয়া হলো। কেবল ভোলানাথ বাবুর নিজের ছাড়া আর সকলের ভোট তার সপক্ষে গেল। অমৃতবাবুর বেলাও তাই। একমাত্র অমৃতবাবু স্বয়ং নিজের বিপক্ষে ভোট দিলেন। অগত্যা দুজনের নামে একসঙ্গে দুবার ব্যালট দেওয়া হলো। আবার দুজনেরই সমান সমান ভোট পেলেন। অর্ধেক লোক পরিপুষ্টতার পক্ষপাতী, বাকি অর্ধেকের মত হচ্ছে যৌবনে দাও রাজটিকা। এইরূপ ক্ষেত্রে সমস্যার সমাধান সভাপতির ওপর নির্ভর করে। আমার ভোটটা অমৃতবাবুর তরফে দিয়ে অশোভন নির্বাচন প্রতিযোগিতার অবসান করলাম। বাহুল্য, এতদিনের একাদশের পর অমৃতে আমার বিশেষ অরুচি ছিল না। ভোলানাথ বাবু পরাজয় তার বন্ধুদের মধ্যে বিশেষ অসন্তোষ দেখা গেল। তারা নতুন ব্যালট দাবি করে বসলেন। কিন্তু রান্নাবান্না জোগাড়ের জন্য মহা সমারোহে সভা ভঙ্গ হয়ে যাওয়ায় ভোলানাথ বাবুকে বাধ্য হয়ে স্থগিত রাখতে হলো। তার পৃষ্ঠপোষকতা নোটিশ দিয়ে রাখলেন। পরের দিনে নির্বাচনে তারা পুনরায় ভোলানাথ বাবুর নাম তুললেন। কালও যদি যোগ্যতম ব্যক্তির অগ্রাহ্য করা হয়, তাহলে তারা সবাই একযোগে হাঙ্গার স্ট্রাইক করবেন বলে শাসালেন। কয়েক মুহূর্তে কি পরিবর্তন! 5 দিন নিরাহারের পর চমৎকার ভোজের প্রত্যাশায় প্রত্যেকের জিভই তখন লালায়িত হয়ে উঠেছে। 1 ঘন্টার মধ্যে আমরা যেমন আশ্চর্য রকম বদলে গেলাম, কিছুক্ষণ আগে আমরা ছিলাম আশাহীন, ভাষাহীন, খিদের তাড়নায় উন্মাদ, অর্থমৃত। আর তখন আমাদের মনে আশা, চোখে দীপ্তি। অন্তরে এই কথাটা তুললে যদি চলে তো তুলবেন না,
ভালোবাসা, এমন প্রগাঢ় প্রেম যা মানুষের প্রতি মানুষ কদাচই অনুভব করে। এমন একটা অপূর্ব পুলক যা ভাষায় প্রকাশ করা যায় না। অর্থ মুমূর্ষতা থেকে একেবারে নতুন জীবন, আমি শপথ করে বলতে পারি, যেমন অনির্বচনীয় অনুভূতির আস্বাদ জীবনে আমি পাইনি। অমৃতকে আমি আন্তরিক পছন্দ করেছিলাম, সত্যি ভালো লেগেছিল ওকে আমার। স্থূল মাংসল বপু, যদিও কিছু অতিরিক্ত রোমশ, শৈলেশ বাবু ভালুক বলে বেশি ভুল করেননি। তবু ওকে দেখলেই চিত্ত আশ্বস্ত হয়, মন কেবল খুশি হয়ে ওঠে। ভোলানাথ তো মন্দ নন অবশ্য, যদিও একটু রোগা, তবু উঁচু দরের জিনিস, তাতে সন্দেহ নেই। তবে পুষ্টিকারিতা এবং উপকারিতার দিক থেকে বিবেচনা করলে অমৃতর দাবি সর্বপ্রথম। অবশ্য ভোলানাথের উৎকৃষ্টতার সপক্ষেও অনেক কিছু বলবার আছে, তা আমি অস্বীকার করবার চেষ্টা করব না। তবু মধ্যাহ্ন ভোজনের পাতায় পড়বার যোগ্যতা ওর ছিল না, বড়জোর বিকেলের জলখাবার হিসেবে ওকে ধরা যেতে পারে। দীর্ঘ উপবাসের পর প্রথম দিনের আহারটা একটু গুরুতরীর হয়ে গেল। অমৃত এতটা গুরুপাক হবে আমরা ভাবিনি। বাইরে থাকতে যিনি আমাদের হৃদয়ে এতটা আবেগ সঞ্চার করেছিলেন, ভিতরে গিয়ে যথেষ্ট বেঁকে দিলেন। সমস্ত দিন আমরা অমৃতের ঢেকুর তুললাম, সকলেই পেট এবং সঙ্গে সঙ্গে মন খারাপ থাকায় পরদিন লঘুপথ্যের ব্যবস্থায় সঙ্গত স্থির হলো। অতএব কচি ও কাঁচা ভোলানাথ বাবুকে জলযোগ করেই সেদিন আমরা নিরস্ত হলাম। তারপর দিন আমরা অজিতকে নির্বাচিত করলাম। ওরকম সুস্বাদু কিছু আর কখনো আমরা খাইনি জীবনে। সত্যি ভারী উপাদেয়। তার বউকে পরে চিঠি লিখে আমি সে কথা জানিয়েছি। এক মুখে তার প্রশংসা করে শেষ করা যায় না। চিরদিন ওকে আমার মনে থাকবে। দেখতেও যেমন সুশ্রী, তেমনি মার্জিত রুচি, তেমনি চারটে ভাষায় ওর দখল ছিল। বাংলা তো বলতে পারতই, তাছাড়া ইংরাজি, হিন্দি এবং উড়েতেও অনর্গল তার খই ফুটত। হিন্দি একটু ভুল বলতো, তা বলুক কি। তেমনি একাধটু ফ্রেঞ্চ আর জার্মান ওর জানা ছিল, তাতেই ক্ষতিপূরণ হয়ে গেছিল। ক্যারিকেচার করতেও জানতো, সুর ভাসতেও পারত। বেশি মজলিসে ওস্তাদ লোক, এক কথায় অমন সরেস জিনিস আর কখনো ভদ্রলোকের পাতে পড়েনি। খুব বেশি ছেবড়েও ছিল না, খুব চর্বিও নয়। ওর ঝোলটাও ভারী খাসা হয়েছিল, এখনো যেন সে আমার জিভে লেগে রয়েছে। তার পরদিন বিশ্বনাথ বাবুকে আমরা আত্মসাৎ করলাম। বুড়োটা যেমন ভূতের মতো কালি, তেমনি ফাঁকিবাজ। কিচ্ছু তার গায়ে রাখেনি। যাকে বলে আমরা আটি আর চামড়া। পাতে বসেই আমি ঘোষণা করতে বাধ্য হলাম, বন্ধুগণ, আপনাদের যা খুশি করতে পারেন। আবার নির্বাচন না হওয়া পর্যন্ত আমি হাত গুটলাম। শৈলেশবাবুও আমার পথে এলেন, বললেন, আমার ওই মত, ততক্ষণে আমিও অপেক্ষা করব। অজিতকে সেবা করার পর থেকে আমাদের অন্তর যে আত্মপ্রসাদের ফল্গু ধারা অগোচরে বইছিল, তাকে ক্ষুণ্ণ করতে কারোই ইচ্ছা ছিল না। কাজেই আবার ভোট নেওয়া শুরু হলো। এবার সৌভাগ্যক্রমে শৈলেশবাবুই নির্বাচিত হলেন। তার এবং আমাদের উভয়েরই সৌভাগ্য বলতে হবে, কেননা কেবল রসিক লোক বলেই তাকে জানতাম, সরস লোক বলেও জানতাম তাকে। তোমাদের বিশ্বকবির ভাষায় বলতে গেলে তার যে পরিচয় আমাদের কাছে অজ্ঞাত ছিল, সেই নতুন পরিচয়ে তিনি আমাদের অন্তরঙ্গ হলেন। তারপর একে একে ব্যোমকেশ, নিরঞ্জন, কেদারনাথ, গঙ্গা গোবিন্দর নির্বাচনে খুব গোলমাল হয়েছিল, কেননা
ও ছিল যেমন রোগা তেমনি বেটে। তারপরে নিতাই থোকদার। থোকদারের এক পা ছিল কাঠের, সেটা হোক ক্ষতি। সুস্বাদুর দিক থেকে সে মন্দ ছিল না। নেহাত অবশেষে এক বেটা ভ্যাগাবন্ড। সঙ্গী হিসেবে সে মোটেই বাঞ্ছনীয় ছিল না, খাদ্য হিসেবেও তাই। তবে রিলিফ এসে পৌঁছবার আগে যে তাকে খতম করতে পারা গেছিল, এটাই সুখের বিষয়। নিতান্তই একটা আপদ চুকানো দায় আর কি। রুদ্ধ নিঃশ্বাসে আমি ভদ্রলোকের কাহিনী শুনছিলাম। এতক্ষণে আমার বাক্য স্ফূর্তি হলো। তাহলে রিলিফ এসেছিল শেষে? হ্যাঁ, কবির ভাষায়, একদা সুপ্রভাতে সুন্দর সূর্যালোকে, নির্বাচনও সদ্য শেষ হয়েছে, আমি আর রিলিফও ট্রেন এসে পৌঁছিল, তা নইলে আজ আমাকে দেখবার সৌভাগ্য হতো না তোমার। এই যে বারাকপুর এসে পড়ল, এখানেই আমি নামব। বারাকপুরেই আমি থাকি, গঙ্গার ধারে। যদি কখনো সুবিধা হয়, দু একদিনের জন্য বেড়াতে এসো আমার ওখানে। ভারী খুশি হব তাহলে। তোমাকে দেখে আমার কেমন বাৎসল্য ভাব জাগছে। বেশ ভালো লাগলো তোমাকে। এমনকি অজিতকে যতটা ভালো লেগেছিল, প্রায় ততখানি। এ কথা বললে মিথ্যা বলা হয় না। তুমিও খাসা ছেলে। আচ্ছা, আসি তাহলে। ভদ্রলোক বিদায় নিলেন। এমন বিমূঢ়, বিভ্রান্ত আর বিপর্যস্ত আমি কখনো হইনি। বৃদ্ধ চলে যাবার পর আমার আত্মপুরুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার কণ্ঠস্বর মৃদু মধুর, চালচলন অত্যন্ত ভদ্র। কিন্তু হলে কি হবে? তখনই তিনি আমার দিকে তাকাচ্ছিলেন। আমার হাড় পাজরা পর্যন্ত কেঁপে উঠছিল। কিরকম যেন ক্ষুধিত দৃষ্টি তার চোখে। বাব্বা! তারপর তার বিদায় বাণীতে যখন জানালেন যে তার মারাত্মক স্নেহ দৃষ্টি লাভের সৌভাগ্য আমার হয়েছে, এমনকি তার মতে আমি অজিতের চেয়ে কোনো অংশেই ন্যূনতম নই, তেমনি খাসা এবং বোধ করে তেমনি উপাদেয়, তখন আমার বুকের কাঁপুনি পর্যন্ত বন্ধ হবার মতো হয়েছিল। তিনি যাবার আগে মাত্র একটি প্রশ্ন তাকে করতে পেরেছিলাম। শেষ পর্যন্ত আপনাকে ওরা নির্বাচন করেছিল? আপনি তো সভাপতি ছিলেন। তবে কি করে এটা হলো? শেষ পর্যন্ত আমি বাকি ছিলাম কি না? আগের দিন ভ্যাগাবন্ডার পালা গেছিল। আমি একাই সমস্তটা ওকে সাবার করেছিলাম। বলবো কি, পাহাড়ের হাওয়ায় যেমন আমার খিদে হতো, তেমনি হজম করবার ক্ষমতাও খুব বেড়ে গেছিল। হতভাগ্য লোফারটা শেষ পর্যন্ত টিকেই ছিল। তার কারণ অখাদ্য লোক বলে তাকে খাদ্য করতে সবার আপত্তি ছিল। কিন্তু খাবার জিনিসে অত গোঁড়ামি নেই আমার। উদরের ব্যাপারে আমি খুব উদার। তাছাড়া এতদিনেও নির্বাচিত হবার সুযোগ না পেয়ে নিশ্চয়ই অত্যন্ত মনোক্ষোভ জেগেছিল ওর। আমার কাছে আত্মমর্যাদা লাভ করে সে যে কৃতার্থ হয়েছে, এতে আমার সন্দেহ নেই। হ্যাঁ, তুমি কি জানতে চাচ্ছিলে কি করে আমার পালা হলো? পরদিন আবার নির্বাচনের সময় এলো। কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় আমি যথারীতি নির্বাচিত হয়ে গেলাম বিনা বাধায়। তারপর কারো আপত্তি না থাকায় আমি তৎক্ষণাৎ পদত্যাগ, সেই সম্মাননাহ পদ পরিত্যাগ করলাম। আপত্তি করবার কেউ ছিল না তখন। ভাগ্যিস ঠিক সময় এসে পৌঁছেছিল ট্রেনটা। দুরূহ কর্তব্যের দায় থেকে রেহাই পেলাম আমি। নিজেকে আর গলাৎকরণ করতে হলো না আমার।